সো আজকে আমরা বায়োটেকনোলজি ফাইনালের প্রিপারেশন নিব। সো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে জার্মপ্লাজম কনজারভেশন এবং ক্রায়ো প্রিজার্ভেশন। এখান থেকে আমাদের 12.5 মার্ক থাকবে। এটার সাথে আরেকটা শিট আছে সোমাক্লোনাল ভেরিয়েশন। এই দুইটা যদি আমরা পড়ি তাহলে আমাদের 12.5 মার্ক কনফার্ম হবে। সো আমরা পড়বো অনেকটা বাঙালি নিয়মে। সো একটু ভালো করে যদি মনোযোগ দাও তাহলে কোশ্চেন সহ অ্যান্সারগুলো পাবা। সো প্রথম যে কোশ্চেনটা বারে বারে আসে সেটা হচ্ছে জার্মপ্লাজম কনজারভেশন কাকে বলে। সো তোমরা যদি পিডিএফটাতে দেখো জার্মপ্লাজম কনজারভেশন কাকে বলে আছে, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে জার্মপ্লাজম কনজারভেশন মানে তো বুঝাই যাচ্ছে জার্মপ্লাজম কনজারভেশন, তাই তো। তো এইখানে তোমার জার্মপ্লাজমটা আমরা কনজার্ভ করব, এইটাকে আমাদের একটা ডিফিনেশন হিসেবে দিতে হবে যেটাতে 1 মার্ক থাকবে। সো জার্মপ্লাজম কনজারভেশন রেফার্স, অর্থাৎ এটা ইন্ডিকেট করে কাকে বলো তো, টু দ্য প্রেজেন্টেশন, টু দ্য প্রিজার্ভেশন, টু দ্য প্রিজার্ভেশন অর্থাৎ কি প্রিজার্ভেশনকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের জেনেটিক ডাইভার্সিটি যাতে ম্যাক্সিমাম পসিবল হয় সেজন্য যে প্রিজার্ভেশন। সো কার এই জেনেটিক ডাইভার্সিটি জিনিসটা আসলে কার, ম্যাক্সিমাম পসিবল জেনেটিক ডাইভার্সিটি আসলে কার, সেটা হচ্ছে particular plant or animal or genetic stock, or for future use। তাহলে দেখো আমরা 4টা টার্ম পেলাম, এই 4টা টার্ম যদি আমরা একসাথে লিখতে পারি তাহলে আমাদের ডেফিনেশনটা হয়ে যাবে। তাহলে আমাদের জার্মপ্লাজম কনজারভেশন কাকে বলে, জার্মপ্লাজম কনজারভেশন রেফার্স টু দ্য প্রিজার্ভেশন অফ ম্যাক্সিমাম পসিবল জেনেটিক ডাইভার্সিটি অফ এ পার্টিকুলার প্ল্যান্ট অর অ্যানিমাল অর জেনেটিক স্টক ফর ফিউচার ইউজ। অর্থাৎ আমরা বুঝতেছি যে জার্মপ্লাজম কনজারভেশন হচ্ছে এক ধরনের কনজারভেশন যেটা ইন্ডিকেট করে বা রেফার্স করে এক ধরনের কনজারভেশনকে of maximum possible of genetic diversity of a particular plant, animal or genetic stock for future use, that is called germplasm conservation। আশা করি একটা ডেফিনেশন তোমাদের পড়া হয়ে গেছে। অর্থাৎ জার্মপ্লাজম কনজারভেশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জার্মপ্লাজমটা কনজারভেশন করতে হবে। অর্থাৎ এই জার্মপ্লাজম কনজারভেশন রেফার্স টু দ্য প্রিজার্ভেশন অফ ম্যাক্সিমাম পসিবল genetic diversity of a particular plant, animal or genetic stock for future use, that is called germplasm definition। সো আমরা 3 মিনিট ধরে একটা ডেফিনেশন শিখলাম, আশা করি এটা আমরা ভুলবো না। অর্থাৎ একটা প্রিজার্ভেশন যেটা আমাদের, অর্থাৎ আমরা কি করতে চাই বলতো, ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি করতে চাই না। সো ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি করার জন্য আমাদের কি করতে হবে, প্রিজার্ভেশন করতে হবে। কি প্রিজার্ভেশন করব, যেই প্ল্যান্টটা আমাদের হারায় যাচ্ছে বা যে প্ল্যান্টটার আমাদের জেনেটিক ডাইভার্সিটি দরকার, যে অ্যানিমালটার আমাদের জেনেটিক ডাইভার্সিটি দরকার, যেই জেনেটিক স্টকের আমাদের জেনেটিক ডাইভার্সিটি দরকার সেটার। তার মানে আমরা খুঁজে পেলাম আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে ডিফাইন জার্মপ্লাজম কনজারভেশন। সেটার অ্যান্সারটা কি হবে, সেটার অ্যান্সারটা হবে হচ্ছে আমার জার্মপ্লাজম কনজারভেশন রেফার্স টু দ্য প্রিজার্ভেশন অফ ম্যাক্সিমাম পসিবল বায়োডাইভার্সিটি অফ এ পার্টিকুলার প্ল্যান্ট, এনিমাল অর জেনেটিক স্টক ফর ফিউচার ইউজ। সো নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে টাইপস অফ কনজারভেশন। সো তোমরা যদি একটু নিচের দিকে দেখো সেটাই পাবা তোমরা টাইপস অফ কনজারভেশন। সো টাইপ অফ কনজারভেশন জিনিসটা কি আসলে, টাইপ অফ কনজারভেশন হচ্ছে কত প্রকারের কনজারভেশন সম্ভব সেটা আমরা চিন্তা করব। সো আমাদের 2 ধরনের কনজারভেশন সম্ভব, একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন এবং আরেকটা হচ্ছে আমাদের এক্স সিটু কনজারভেশন। এটা আমাদের দ্বিতীয় কোশ্চেন। সেটা হচ্ছে টাইপস অফ মেনশন দ্য 2 টাইপস অফ কনজারভেশন উইথ এক্সাম্পল। সো এটার অ্যান্সার আমরা এখন শিখব। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইন সিটু কনজারভেশন আর দ্বিতীয়টা হচ্ছে এক্স সিটু কনজারভেশন, বোঝা যায়। সো প্রথমটা হচ্ছে ইন সিটু কনজারভেশন আর পরেরটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। এটা ইজি, এটা আমাদের ইন্টারভিউ ছিল, আশা করি আমরা সবাই পারি। সো ইন সিটু কাকে বলে, আসো ইন সিটু কাকে বলে এটা ডিফাইন করবো আমরা। কনজারভেশন কি ধরনের কনজারভেশন, একটা প্ল্যান্ট বা অ্যানিমালের কনজারভেশন, তাই তো, একটা প্ল্যান্ট বা একটা অ্যানিমালের কনজারভেশন ইন দেয়ার নেটিভ ইকোসিস্টেম অর ইভেন ইন ম্যানমেড ইকোসিস্টেম। অর্থাৎ সেই প্ল্যান্ট আর অ্যানিমাল তার নেটিভ যে ইকোসিস্টেম বা মানুষের তৈরি ইকোসিস্টেমে থাকবে, যেখানে তারা ন্যাচারালি অকার করবে, অর্থাৎ সেখানে তারা প্রাকৃতিকভাবে থাকবে, আটকানো থাকবে না। তাহলে আমি যদি একটু
আসলে বুঝলে তো অনেক কিছুই হয়, কিন্তু আমাদের পরীক্ষায় তো আমাদের ডেফিনেশনটা লাগে, তার জন্য এত চিল্লাচিল্লি করে মুখস্থ করা আসলে। সো আমাদের ইনসিটু কনজারভেশন কাকে বলবো? ইনসিটু কনজারভেশন ইজ দ্য কনজারভেশন অফ প্ল্যান্ট অর অ্যানিমাল of their native ecosystem or man-made ecosystem where they naturally occur. সো এক্সাম্পল যদি আমরা দেই, এক্সাম্পল কি হবে? ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, সাফারি পার্ক। সো সাফারি পার্ক, ন্যাশনাল পার্কগুলোতে কি হয়? ন্যাশনাল পার্কগুলোতে আমাদের অবাধে গাছপালা থাকে, আবার সাফারি পার্কে অবাধে পশু পাখি চলাফেরা করে, ন্যাচারালি অকার করতে দেওয়া হয়। সো এখানে কিন্তু তাদের কোনো বাধা দেওয়া থাকে না, অর্থাৎ আমরা এই প্ল্যান্ট আর এনিমালকে প্রিজার্ভেশন করতেছি বা কনজারভেশন করতেছি একটা ইকোসিস্টেমের মাধ্যমে, যেটা তাদের নেটিভ, কিন্তু আমরা ম্যানমেড উপায়ে তৈরি করছি যেখানে তারা ন্যাচারালি অকার করতেছে। তার মানে এটার উদাহরণগুলো কি? ন্যাশনাল পার্ক, তারপরে সাফারি পার্ক, অ্যাটসেট্রা। সো এখন অপোজিটটাতে আসো, সেটা হচ্ছে এক্সিটো। সো এক্সিটুরটা কি হবে? এটা হচ্ছে কনজারভেশন অফ প্ল্যান্ট বা অ্যানিমাল অথবা স্যাম্পল অফ জেনেটিক ডাইভার্সিটি অ্যাওয়ে ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট। এবার দেখো, এবার হচ্ছে আমাদের কনজারভেশন কাদের হবে? একটা জেনেটিক ডাইভার্সিটি অ্যাওয়ে ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। এবার তাদের ন্যাচারালি অকার করতে দেওয়া যাবে না, অ্যাওয়ে ফ্রম দেয়ার ন্যাচারালি হ্যাবিটেট। তাহলে সংজ্ঞাটা কী হবে? ইনক্লুডস কনজারভেশন অফ স্যাম্পলস অফ জেনেটিক ডাইভার্সিটি অ্যাওয়ে ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। কেন? যাতে তারা ভার্নেবল টু ইনডেঞ্জার্ড স্পেসিস। সো এক্সাম্পল কি? বোটানিক্যাল গার্ডেন, জু, জিন ব্যাংকস, কালচার কালেকশনস ইন দ্য ল্যাবরেটরি, ইনভিট্রো কনজারভেশন। সো আমরা সিম্পলেস্ট উদাহরণ নেই, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, জুস, জিন ব্যাংকস। সো বোটানিক্যাল গার্ডেনে কী হয়? আমরা গাছপালা একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখি, আবার জুতে কী হয়? একটা খাঁচার মধ্যে একটা পশুকে আবদ্ধ করে রাখি, তাই না? এখানে কি তারা ন্যাচারালি অকার করতে পারতেছে না, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট। সো এটাকে আমরা বলবো এক্স ইন্টু কনজারভেশন। সো আমাদের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারও হয়ে গেল, সেটা হচ্ছে মেনশন দ্য টু টাইপস অফ কনজারভেশন অ্যান্ড দ্যাট ওয়ান ইজ ইন সিটো কনজারভেশন অ্যান্ড আনাদার ওয়ান ইজ এক্স সিটো কনজারভেশন। সো এই শিটের পেজ থেকে, প্রথম পেজ থেকে খালি দুইটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে ডেফিনেশন অফ জার্মপ্লাজম কনজারভেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ টাইপস অফ কনজারভেশন। সো পরেরটাতে যাই, আসো পরের পেজে যদি আমরা যাই একটু, পরের পেজে আমাদের যেই ডেফিনেশনটা লাগবে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রায়োপ্রিজার্ভেশন। এটার ডেফিনেশনটা আমাদের লাগবে। দেখো একদম ডিরেক্ট কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে আলট্রা লো টেম্পারেচার, যেটা -196 ডিগ্রি সেলসিয়াস থেকে -150 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টপ সেল ডিভিশন অ্যান্ড মেটাবলিক প্রসেসেস অ্যান্ড ভেরি লং টার্ম প্রিজার্ভেশন। সো আমরা এই তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু একটা ডেফিনেশন ইজিলি খাড়া করতে পারি। সেটা কি? ক্রায়োপ্রিজার্ভেশন ইজ দ্য প্রসেস হোয়ার stops cell division and metabolic processes by ultra low temperature -196 degree Celsius to -150 degree Celsius for very long term preservation, that is called cryopreservation. তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি? ডিফাইন ক্রায়োপ্রিজার্ভেশন। সো ক্রায়োপ্রিজার্ভেশন ইজ দ্য প্রসেস হোয়ার stopping the cell division and metabolic processes by ultra low temperature which is -196 degree Celsius to -150 degree Celsius for very long term preservation, that is called cryopreservation. সো আমাদের 3 নাম্বারটার অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম যে হোয়াট ইজ ক্রায়োপ্রিজার্ভেশন। কোশ্চেনটা খুব বারে বারে আসছে কোশ্চেন ব্যাংকে, সে অনুযায়ী তোমাদের পড়ানো আর কি। সো ক্রায়োপ্রিজার্ভেশন মানে কি? সেটা হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন মানে হচ্ছে is the process where stopping the cell division and metabolic processes by ultra low temperature -196 degree Celsius to -150 degree Celsius for very long time conservation or preservation, that is called cryopreservation. সো আমাদের 3টা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। সেটা হচ্ছে জার্মপ্লাজম কনজারভেশন কাকে বলে, এটার কত টাইপ, তারপরে হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন কাকে বলে। সো দেন আমাদের যে কোশ্চেনটা আসছে এই পেজ থেকে সেটা হচ্ছে স্টেপস ফর ক্রায়োপ্রিজার্ভেশন। সো স্টেপস ফর ক্রায়োপ্রিজার্ভেশন অর্থাৎ আমরা যে বললাম যে আমরা একটা সেল ডিভিশনকে স্টপ করব, আমাদের মেটাবলিক প্রসেসকে স্টপ করব একটা আলট্রা হাই টেম্পারেচার দিয়ে, আলট্রা লো টেম্পারেচার দিয়ে, কিসের জন্য? অনেক দীর্ঘদিন তাকে সংরক্ষণ করার জন্য। সো এই দ্যাট স্টেপটা কি? সো কোশ্চেনটা আসে হচ্ছে রাইট ডাউন দ্য টেকনিক্স ফর ক্রায়োপ্রিজার্ভেশন
or write down the steps for cryopreservation. সো এখানে দেখো 9টা টেকনিক আছে, আসলে আমরা 9টা টেকনিক পড়ার চেষ্টা করি ধীরে ধীরে। সো ফার্স্ট ওয়ান সেটা হচ্ছে অ্যাসেপ্টিক আইসোলেশন অফ শুট এপিক্যাল ল্যাটেরাল মেরিস্টেম। সো প্রথমে আমাদের অ্যাসেপ্টিক কন্ডিশন করতে হবে। কিসের জন্য করতে হবে বলো তো? অ্যাসেপ্টিক কন্ডিশন। অ্যাসেপ্টিক কন্ডিশন, সো অ্যাসেপ্টিক কন্ডিশন আমাদের রাখতে হবে। সো অ্যাসেপ্টিক আইসোলেশন অফ শুট এপিক্যাল অর ল্যাটেরাল মেরিস্টেম। সো আমরা ক্রায়োপ্রিজার্ভেশন মূলত কাদের করি? সেটা হচ্ছে এপিক্যাল অর ল্যাটেরাল মেরিস্টেমকেই করি, কারণ এটা ভাইরাস ইনফেকশন হয় না, এটা আমরা পরে শিখবো। সো মেরিস্টেমগুলোকে আগে কি করতে হবে বলতো? অ্যাসেপ্টিক আইসোলেশন করতে হবে, অর্থাৎ একদম জীবাণুমুক্ত করতে হবে এবং আলাদা করতে হবে। অ্যাসেপ্টিক আইসোলেশন এ দিয়ে শুরু হয়, অ্যাসেপ্টিক আইসোলেশন। সো 2 নম্বরে কি? ইনভিট্রো কোল্ড কন্ডিশনিং অফ মেরিস্টেম। সো অ্যাসেপ্টিকটা করলাম, এখন কোল্ড কন্ডিশন করতে হবে না? কোল্ড কন্ডিশন করতে হবে আমাদের ইনভিট্রোর ভিতরে। ইনভিট্রো মানে তো আমরা জানি উইদিন দ্য গ্লাস। সো কোল্ড কন্ডিশনে রাখতে হবে। সো রাখলাম কোল্ড কন্ডিশনে, এসি মনে রাখা যায়, এ অ্যাসেপ্টিক কন্ডিশন আর সি হচ্ছে কোল্ড কন্ডিশন। দেন 3 নম্বর হচ্ছে প্রি কালচারিং অফ মেরিস্টেমস অন অ্যাপ্রোপ্রিয়েট কালচার মিডিয়াম সাপ্লিমেন্টেড উইথ ক্রায়োপ্রোটেক্টেন্টস ফর স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। সো প্রি কালচারিং অফ মেরিস্টেমস, অর্থাৎ সেই যে আমরা মেরিস্টেমকে নিছি সেটাকে আমরা প্রি কালচার করবো। প্রি মানে কি? আগে, আর কালচার মানে কি? তাকে একটু নারিশমেন্ট করা। সো প্রি কালচারিং ইজ রিকোয়ার্ডেড, এসিপি দিয়ে মনে রাখতে পারতেছি আপাতত। So pre-culturing of meristems on appropriate culture medium supplemented with cryoprotectants for a specified period of time. So cold condition দিলাম, তারপরে pre-culturing করলাম মেরিস্টেমকে কিসের মাধ্যমে? এটা একটু দিতে হবে, সেটা হচ্ছে কালচার মিডিয়াম সাপ্লিমেন্টেড উইথ ক্রায়োপ্রোটেক্টেন্টস। ক্রায়োপ্রোটেক্টেন্টস মানে কি? এক ধরনের প্রোটেকশন আর কি। সো আমাদের ফার্স্ট ওয়ান কি ছিল? এ দিয়ে মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এ দিয়ে কি মনে রাখতে বলছিলাম? নিজেও তো ভুলে গেলাম। এ দিয়ে মনে রাখতে বলছিলাম হচ্ছে আমাদের অ্যাসেপ্টিক কন্ডিশন আইসোলেশন করতে হবে। 2 নম্বরে কি বলছিলাম? সি অর্থাৎ ইনভিট্রো কোল্ড কন্ডিশনে রাখতে হবে। 3 নম্বরে কি বলছিলাম? পি অর্থাৎ আমাদের প্রি কালচারিং দ্য মেরিস্টেম উইদিন দ্য কালচার মিডিয়াম সাপ্লিমেন্টেড বাই ক্রায়োপ্রোটেক্টেন্টস। ডান, এত বড় কিছু দেওয়া লাগবে না। যেই ক্রায়োপ্রোটেক্টেন্ট কথা 3 নম্বরে বললাম ওটা আবার আসবে। ক্রায়োপ্রোটেক্টেন্টটা 4 নম্বরে দেখো, ক্রায়োপ্রোটেক্টেন্টটা আবার আছে। সো 4 নম্বরে হচ্ছে ক্রায়োপ্রোটেক্টেন্ট। সো অ্যাডিশন অফ ক্রায়োপ্রোটেক্টেন্টস এট স্পেসিমেন প্রিপারেশন স্টেজ prior to freezing. Mixturing of cryoprotectant with plant materials need to be done stepwise and in an ice bath in the presence of low temperature. So addition of cryoprotectants at specimen preparation stage prior to freezing. অর্থাৎ আমাদের যে ফ্রিজিং করার আগেই আমাদের ক্রায়োপ্রোটেক্টরটা অ্যাড করতে হবে, আর এই ক্রায়োপ্রোটেক্টর অ্যাড করার ধাপটা হবে স্টেপ ওয়াইজ এবং আইস বাথ থাকতে হবে লো টেম্পারেচার। আইস বাথ তো লো টেম্পারেচারেই সম্ভব। তার মানে দেখো, প্রথমটা আমরা পড়ছি সেটা হচ্ছে অ্যাসেপ্টিক আইসোলেশন করতে হবে। 2 নম্বরে আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের কোল্ড ট্রিটমেন্ট দিতে হবে ইনভিট্রোর মধ্যে। 3 নম্বরে আমরা পড়লাম হচ্ছে প্রি কালচার করতে হবে মেরিস্টেমকে এবং কালচার মিডিয়ামে রাখার জন্য এর সাপ্লিমেন্টেড উইথ ক্রায়োপ্রোটেক্টেন্টস। 4এ পড়লাম আমরা ক্রায়োপ্রোটেক্টর যে অ্যাড করব এটা হচ্ছে আমাদের ফ্রিজিংয়ের আগে করব, অর্থাৎ বিফোর ফ্রিজিং, এবং ক্রায়োপ্রোটেক্টেন্টসটা স্টেপ ওয়াইজ অ্যাড করতে হবে। এবং আরেকটা লাস্ট ওয়ান যেটা এটার সাথে যেটা বললাম সেটা হচ্ছে এই সময় আইস বাথ থাকতে হবে এবং লো টেম্পারেচার থাকতে হবে, এটা তো আমরা আগেই জানি। সো 5 নম্বরে দেখো কন্ট্রোলড কুলিং অ্যান্ড ফ্রিজিং স্পেসিমেন্স। সেম কথা, সেটা হচ্ছে কুলিং এবং ফ্রিজিং স্পেসিমেন্সগুলো কন্ট্রোল থাকতে হবে হঠাৎ করে যাতে বেশি ঠান্ডা না হয়ে যায়। তার মানে দেখো আমরা প্রথমে এসিপি পাইছিলাম, এসিপির পরে এসিপির সাথে আমাদের ক্রায়োপ্রোটেক্টেন্ট ছিল। এটা মনে রাখার টেকনিক বলতেছে, এটা কিন্তু আবার নিয়মকানুন না। সো প্রি কালচারিং ক্রায়োপ্রোটেক্টেন্ট ছিল, ক্রায়োপ্রোটেক্টেন্টটা আবার 4 নম্বরে চলে আসছিল। ক্রায়োপ্রোটেক্টেন্টটা কীভাবে লাগাবো? 5 নম্বরে চলে আসলো আবার কন্ট্রোল কুলিং কন্ডিশন, অর্থাৎ 2 আমরা কোল্ড কন্ডিশন পড়ছিলাম, 5-এ আবার কোল্ড পড়তেছি। অর্থাৎ 3-এর সাথে 4 মিল আছে, 2-এর সাথে 5 মিল আছে, এইভাবে একটু মিলিয়ে পড়তে হয়। 6 নাম্বার হচ্ছে স্টোরেজ ইন লিকুইড নাইট্রোজেন, অর্থাৎ লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখবো আমরা লিকুইড নাইট্রোজেন, অর্থাৎ লিকুইড নাইট্রোজেন এন। প্রথমে আমরা এসিপি দিয়ে মনে রাখলাম, তারপর 2টা হচ্ছে উপরে 2টা দিয়ে মনে রাখলাম, তারপর হচ্ছে এন দিয়ে শুরু হইলো, অর্থাৎ আমরা নাইট্রোজেন লিকুইডের মধ্যে রাখবো, অর্থাৎ -19 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রায়।
তারপরে হচ্ছে আমাদের রিমুভাল অফ ক্রায়োপ্রোটেক্টেন্স, অর্থাৎ তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে র্যাপিড থোয়িং অফ ফ্রোজিং মেরিস্টেমস। সো র্যাপিড থোয়িং অফ ফ্রোজেন মেরিস্টেম করতে হবে 7 নম্বরে। তারপরে হচ্ছে রিমুভাল অফ ক্রায়োপ্রোটেক্টেন্স, যে ক্রায়োপ্রোটেক্টেন্টটা আমরা লাগাইছিলাম সেটা আমাদের রিমুভ করতে হবে। And the last one is reculture of retrieved meristems and induction of plant regeneration. বুঝা যায়, সেটা হচ্ছে আমাদের আবার রিকালচার করতে হবে, অর্থাৎ এনের পর ট্রিপল আর, র্যাপিড রিমুভাল রিকালচার, এটা একটু মনে রাখতে হবে, এনআর দিয়ে মনে রাখা যায়, বা আর এন আর দিয়ে মনে রাখতে পারো। ওই যে একটা ইউটিউব চ্যানেল আছে না, সেটার নাম, সেটা তো আর এন এ আর, আমি আর এন আর দিয়ে মনে রাখো। এটা হচ্ছে প্রথমে র্যাপিড থ্রোয়িং অফ মেরিস্টেমস, কিন্তু এনটা কিন্তু আগে নাইট্রোজেন। আর তারপরে হচ্ছে র্যাপিড থ্রোয়িং অফ ফ্রোজেন মেরিস্টেমস, রিমুভাল অফ ক্রায়োপ্রোটেক্টেন্স, রিকালচার অফ রিট্রাইভ মেরিস্টেমস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ প্ল্যান্ট রিজেনারেশন। সো বুঝছি আমরা মনে হয় এতটুকু। সো আসো এখন একটু নিজেরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের যদি এখন 4 নাম্বার কোশ্চেনটা কি বললাম, 4 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে মেনশন দ্য ডিফারেন্ট স্টেপস অফ ক্রায়োপ্রিজার্ভেশন। সো 1 নম্বরে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাসেপ্টিক আইসোলেশনে রাখতে হবে। 2 নম্বরে আমরা বললাম এটাকে আমাদের কোল্ড ইনভিট্রো কোল্ড ট্রিটমেন্ট দিতে হবে। 3 নম্বরে আমরা বললাম এটাকে প্রি কালচার করতে হবে মেরিস্টেমের কালচার মিডিয়ামের সাথে সাপ্লিমেন্টেড উইথ ক্রায়োপ্রোটেক্টেন্টস দিয়ে। তারপর 4-এ বললাম হচ্ছে ক্রায়োপ্রোটেক্টেন্টসটা অ্যাডিশন করতে হবে বিফোর ফ্রিজিং, এবং ক্রায়োপ্রোটেক্টেন্টটা দিতে হবে স্টেপ ওয়াইজ। সো সেই স্টেপ ওয়াইজ দেওয়ার সাথে সাথে আমাদের এটা একটা আইস বাথের সাহায্যে দিতে হবে, যাতে করে আমাদের লো টেম্পারেচারটা থাকে। তো 5 পর্যন্ত গেল। 6 হচ্ছে আমাদের এটাকে নাইট্রোজেন মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাদের স্টোরেজ ইন লিকুইড নাইট্রোজেন, যেটা হচ্ছে -196°C। তারপরে হচ্ছে ট্রিপল আরতে কি, সেটা হচ্ছে তোমার র্যাপিড থ্রোয়িং অফ ফ্রোজেন মেরিস্টেম, তারপরে হচ্ছে তোমার রিমুভাল অফ ক্রায়োপ্রোটেক্টেন্টস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিকালচার। সো থ্রোয়িং মানে কি এটা আমি নিজেও বুঝতেছি না, এটা একটু সার্চ করে দেখতে হবে, মুখস্থ করে দাও, লিখলেই নাম্বার। সো দেন হচ্ছে আসো আমরা পড়বো প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস ইন ক্রায়োপ্রিজার্ভেশন, আমাদের 5 নাম্বার কোশ্চেন। সো আমাদের 5 নাম্বার কোশ্চেন কি, এই যে ক্রায়োপ্রিজার্ভেশন যে করতেছি এটার প্রবলেমগুলো কি। এতক্ষণ তো ডেফিনেশন শিখলাম, প্রসিডিওর শিখলাম, এখন প্রবলেমগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সো প্রথমেই সেটা হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশনে ক্রায়ো ইনজুরি থাকবে, ইজিলি মনে রাখা যায়। সো ক্রায়ো ইনজুরিটা কি, বায়োলজিক্যাল ড্যামেজ। ক্রায়ো ইনজুরি কি, বায়োলজিক্যাল ড্যামেজ অফ সেলস। সো কী জন্য হয় সেগুলো আমরা একটু দেখি। সো সেটা হচ্ছে হাই স্পেসিফিক ফিচার অফ প্ল্যান্ট সেলস, অর্থাৎ বড় বড় সাইজের যদি আমরা সিলেক্ট করি আর কি, বড় বড় সাইজের প্ল্যান্ট সেল যদি আমরা সিলেক্ট করি, লার্জ সাইজ, স্ট্রং ভ্যাকুয়ালাইজেশন, ভ্যাকুয়াল মানে কি গহ্বর, ভ্যাকুয়ালাইজেশন মানে ওই রকমই, মানে গহ্বরযুক্ত, আর অ্যাবন্ডেন্স অফ ওয়াটার, যদি পানির থাকে আর কি, মানে পানি বেশি থাকে আর কি, তাহলে হাই স্পেসিফিক ফিচার অফ প্ল্যান্ট সেলস, এটার কারণে আমাদের ক্রায়ো ইনজুরি হইতে পারে। তো হাই ফিচার্স অফ প্ল্যান্ট সেলস সাচ অ্যাজ বিগ সাইজ অফ প্ল্যান্টস cells, strong vacuolization, and the last one is abundance of water. Then also in the presence of cryoprotectants and reduced temperature, free water has enough time to leave the cells. অর্থাৎ আমরা যে এই যে লো টেম্পারেচার দিচ্ছি, একটা তো বড় হওয়ার জন্য সমস্যা হয়, একটা হচ্ছে আমরা লো টেম্পারেচার দিচ্ছি, এই লো টেম্পারেচার দেওয়ার ফলে ফ্রি ওয়াটার হ্যাজ এনাফ টাইম টু লিভ দ্য সেলস, অর্থাৎ সেল থেকে ফ্রি ওয়াটারগুলো বের হওয়ার এনাফ টাইম পায়। সো এটার ফলে কি হয়, একটা রিমার্কেবল ডিহাইড্রেশন অ্যান্ড প্রোটোপ্লাস্ট শ্রিঙ্কেজ হয়ে যায়। পানি বের হয়ে গেলে কি কোনো কিছু তো চুপসায় যাবেই। সো আমাদের সেকেন্ড পয়েন্টটা কি তাহলে, সেটা হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ ক্রায়োপ্রোটেক্টেন্টস অ্যান্ড রিডিউস টেম্পারেচার ফ্রি ওয়াটার হ্যাজ এনাফ টাইম টু লিভ ডিহাইড্রেশন অ্যান্ড প্রোটোপ্লাস্ট শ্রিঙ্কেজ। এক্সেসিভ, তারপরেরটা দেখি আমরা। সো তারপরে হচ্ছে এক্সেসিভ টাইম অ্যান্ড ডিগ্রি অফ প্লাজমোলাইসিস আর দ্য রিজনস। সেম, দেখো ডিহাইড্রেশন আর প্রোটোপ্লাজম যদি শ্রিঙ্করেজ হয় তাহলে পরেরটা আমাদের কি বলতো, প্লাজমোলাইসিস যদি বেশি হয় বা আর এক্সেসিভ টাইম যদি আমাদের লাগে তাহলে কি সেল ডিস্ট্রাকশন হয়ে যাবে। যদি স্লো ফ্রিজিং হয় তাহলে এক্সেসিভ টাইম পেয়ে যাবে। সো এটা কিসের জন্য হয়, এটা হয় হচ্ছে তোমার এই আমাদের যে প্লাস বা লেমা থাকে সেটা হচ্ছে তোমার ইররিভার্সেবল কন্ট্রাকশন হয়।
সো এর ফলে আমাদের সেলগুলো ডিস্ট্রাকশন হয়। তাহলে ফার্স্ট ওয়ান কী বললাম, আমাদের প্রবলেম হচ্ছে প্রথমে ক্রায়ো ইনজুরি। সো ক্রায়ো ইনজুরি হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। সো এই ক্রায়ো ইনজুরিটা কিসের জন্য হয়, বড় বড় সেলগুলোর, বড় বড় প্ল্যান্ট, হাই ফিচার অফ প্ল্যান্ট সেলের জন্য, যেমন বিগ সাইজ প্ল্যান্ট সেলস, স্ট্রং ভ্যাকুয়ালাইজেশন, অ্যাবন্ডেন্স অফ ওয়াটার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে 2 নাম্বার হচ্ছে আমাদের ক্রায়ো প্রোটেক্টেন্ট আর রিডিউস টেম্পারেচার যে দিছি, এটা ফ্রি ওয়াটারটা তোমার এনাফ টাইম পায় লিভ দ্য সেল, ফলে কি হয়, শ্রিঙ্কেজ হয় প্রোটোপ্লাস্টটা, আর কি হয়, আর হয় হচ্ছে তোমার ডিহাইড্রেশন। তো এই সিমিলারটাই হচ্ছে পরের ধাপ, 4 নাম্বার ধাপ, সেটা হচ্ছে আমাদের এই প্রোটোপ্লাজম শ্রিঙ্কেজ। অর্থাৎ যদি আমরা এনাফ টাইম ধরে লো ফ্রিজিং করি তাহলে কি হবে, প্রোটোপ্লাজমটা শ্রিঙ্কেজ হবে, সেলগুলোর ডিস্ট্রাকশন হবে। এতটুকু দিলেই হবে, কি কারণে হয় সেটা দরকার নেই। তারপর দেখো কিছু লার্জ আইস ক্রিস্টাল গ্র্যাজুয়াল ফর্মেশন হয়, যেটা 0.1 মিলিমিটারের থেকেও বড়। সো এটার ফলে কি হয়, মেনি সেল মেমব্রেনস অ্যান্ড অর্গানেলস ফিসেটস রাপচার, অর্থাৎ সেল মেমব্রেন বা অর্গানেলসের রাপচার দেখা যায়। তারপরে হচ্ছে ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারসেলুলার সলিউটস রেজাল্টিং ইন টক্সিক লেভেল, অর্থাৎ আমাদের ইন্ট্রাসেলুলার যে সলিউটস রেজাল্টিং ইন টক্সিক লেভেল, অর্থাৎ আমাদের বেশি পরিমাণে এই যে যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, ফলে মাঝে মাঝে এই লো টেম্পারেচারের ফলে, আমরা জানি লো টেম্পারেচারের ফলে কি কনসেন্ট্রেশন বেড়ে যায়। সো যদি একটা উদাহরণ দেই, উদাহরণ দেওয়ার যদিও সময় নাই, আমার পড়া লাগবে এবং তোমাদেরও পড়ানো লাগবে, সেটা হচ্ছে আমরা যখন তরমুজ একটা খাই, মনে করো মিষ্টি লাগলো না, আমরা যদি ফ্রিজে রেখে দিই, পরে কিন্তু দেখা যায় তরমুজটা মিষ্টি লাগতেছে। তার মানে কি, আমাদের যদি টেম্পারেচার কমানো হয় তাহলে কিন্তু কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। সো এখানে দেখো ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারসেলুলার সলিউটস রেজাল্টিং ইন টক্সিক লেভেল। সো ইন্টারসেলুলার সলিউটগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যায়, যেটা একটা টক্সিক লেভেলে চলে যায়। আর লস অফ ভাইটাল সলিউটস, এই যে লিকেজটা যে হয় ফ্রিজিং আর থোবিংয়ের মাধ্যমে, এটার ফলে আমাদের লস, ভাইটাল সলিউটগুলো লস হয়। সো এটা মনে রাখার টেকনিক তো পাইতেছি না বেশি, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে হাই স্পেসিফিক, অর্থাৎ বড়। সো বড় কিছু, তারপরে হচ্ছে আমাদের ওয়াটার, বড় কিছুর মধ্যে একটা ওয়াটার আছে মনে করো। তারপরে 3 নম্বরে আমরা পড়ছিলাম যে বড় কিছুর মধ্যে ওয়াটার আছে, ফুটা হয়ে বের হয়ে চলে যাচ্ছে, তো এমন সময় খুব ঠান্ডা পড়লো, ফলে কি ওইখানে কিছু ফর্মুলেশন, লার্জ সেল ফর্মুলেশন দেখা গেল, লার্জ আইস ক্রিস্টাল দেখা গেল, ফলে কি হইলো বলো তো, যেগুলো 0.1 মিলিমিটারের থেকে বড়। তারপরে কি হইলো, এই যেহেতু বরফ হয়ে গেল, বরফ তো অনেক ঘন ঘন হয়, তাইলে কি কনসেন্ট্রেশন বেড়ে গেল, আর এই কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া কি একটা টক্সিক, এবং এই বড় বড় বরফ যেহেতু হয়ে গেল, আমার তো পানি লস হইল। সো এইটাকেই আমরা টেকনিক হিসেবে ধরতে পারি প্রবলেমস অফ ডিফিকাল্টিস ইন ক্রায়ো প্রিজার্ভেশন। অর্থাৎ এটা আমাদের 5 নম্বর কোশ্চেন পড়া হয়ে গেল। এখন যদি একটা রিক্যাপ করি, সেটা হচ্ছে প্রবলেমসগুলো হচ্ছে প্রথমে ক্রায়ো ইনজুরি কি, বায়োলজিক্যাল ড্যামেজ অফ সেলস। সো এখন এটা কিভাবে হয়, সেটা হচ্ছে আমরা যদি বড় ফিচার, বিগ ফিচার, হাই ফিচার প্ল্যান্ট সেল নেই, অর্থাৎ যেটাতে আমাদের বেশি বড় সাইজের প্ল্যান্ট সেল নিলাম, অথবা এটাতে ভ্যাকুয়ালাইজেশন রয়েছে আর অ্যাবুন্ডেন্স অফ ওয়াটার রয়েছে, তাইলে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমরা যে এখানে লো টেম্পারেচার দিচ্ছি, ফ্রিজিং করতেছি, এর ফলে কি হচ্ছে, এর ফলে পানিগুলো, ফ্রি ওয়াটারগুলো সহজে বের হয়ে যাওয়ার এনাফ টাইম পাচ্ছে, এর ফলে কি হয়, শ্রিঙ্কেজ হয়, প্রোটোপ্লাস্ট শ্রিঙ্কেজ হয়। সো 3 নম্বরে হচ্ছে এই যে এই প্লাজমোলাইসিসটা বা শ্রিঙ্কেজটা, এইটা সেলকে ডিস্ট্রাকশন করে দেয়। তারপর 4 নম্বরে হচ্ছে তোমার সেটা লার্জ কিছু আইস ক্রিস্টাল ফর্মেশন হয়, যেটা 0.1 মিলিমিটারের থেকে বেশি। তারপরে 5 নম্বর হচ্ছে আমাদের কি বলতো, 0.1 মিলিমিটার থেকে বেশি। 5 নম্বরে হচ্ছে যে আমাদের যে হাই কনসেন্ট্রেশন হলো, ইন লো টেম্পারেচারের ফলে যে হাই কনসেন্ট্রেশন হলো, সেই হাই কনসেন্ট্রেশন আমাদের কি হবে বলতো, হাই কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের টক্সিক লেভেলে চলে যাবে। আর লাস্ট ওয়ান হচ্ছে এই হাই কনসেন্ট্রেশনের জন্য কিছু আমাদের প্রয়োজনীয় নেসেসারি সলিউটগুলো বের হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার একটা লস।
সো এগুলো হচ্ছে প্রবলেম, আশা করি সবাই বুঝতে পারছো। তো দ্বিতীয় পেজ থেকে এই দুইটাই কোশ্চেন, তিনটা কোশ্চেন হচ্ছে ডেফিনেশন অফ ক্রায়ো প্রিজার্ভেশন, একটা হচ্ছে স্টেপস ফর ক্রায়ো প্রিজার্ভেশন, একটা হচ্ছে প্রবলেমস অফ ক্রায়ো প্রিজার্ভেশন। আশা করি আমরা সব পারবো। সো আমাদের লাস্ট পেজ সেটা হচ্ছে আমাদের এই শিটের, আর সেটা হচ্ছে আমরা দুইটা কোশ্চেন আছে লাস্ট পেজ থেকে, অর্থাৎ যে দুইটা টপিক আছে সেই দুইটাই পরীক্ষায় আসে। হচ্ছে অ্যাডভান্টেজগুলো কি ক্রায়ো প্রিজার্ভেশনের, আর আরেকটা হচ্ছে আমরা এটা পোস্টার লাগাবো, যে পটেনশিয়াল প্রসপেক্টস অফ ক্রায়ো প্রিজার্ভেশন অফ প্ল্যান্ট সেল টিস্যু অর্গান, এস্টাবলিশমেন্ট অফ প্ল্যান্ট সেল ব্যাংক, জার্ম প্লাজম ব্যাংক, সেল ক্রায়ো ব্যাংক। অর্থাৎ এটার পটেনশিয়াল আর প্রসপেক্টগুলো কী কী আমরা একটা পোস্টার যাতে লাগাইতে পারি সেটা। সো দেখো আমরা পোস্টারটাই যদি পড়ি তাহলে আমাদের অ্যাডভান্টেজগুলো পড়া আসলে হয়ে যায়। সো আমরা পোস্টারটার দিকে যদি একটু তাকাই, দেখো আমরা জার্ম প্লাজমে কি দিব, একটা যে কোনো কিছু এক্সপ্ল্যান্ট হিসেবে তো দিব, তাই না? এক্সপ্ল্যান্ট হিসেবে কি হইতে পারে, তোমার অ্যান্থার বা পোলেন, মেরিস্টেম টিপ, টিস্যু অর্গান, পোলেন এমব্রায়ো, শুট অ্যাপেক্স, সোমাটিক এমব্রায়ো, সেল সাসপেনশন। সো মোটামুটি সবগুলোই প্রথমে ক্যালাস হয়, ক্যালাসের পরে আমরা সেল সাসপেনশন করি, তারপর সোমাটিক ইমব্রায়ো করি, তারপরে সেখান থেকে আমরা জার্ম প্লাজমে রেখে দিই, বা মাঝে মাঝে কিছু মেরিস্টেম টিপ সরাসরি জার্ম প্লাজমে রাখি, বা অ্যান্থার বা পোলেন সরাসরি জার্ম প্লাজমে রাখি, পোলেন ইমব্রায়ো সরাসরি জার্ম প্লাজমে রাখি, শুট অ্যাপেক্স সরাসরি জার্ম প্লাজমে রাখি, অথবা এটাকে ক্যালাস হওয়ার টাইম দিই, সেই ক্যালাসটা আবার পরে সেল সাসপেনশন করে সোমাটিক ইমব্রায়ো করে জার্ম প্লাজমে রাখি, অথবা সেল সাসপেনশন জার্ম প্লাজমে রাখি। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে সবাই সরাসরি জার্ম প্লাজমে রাখা যায়, যেটা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর আরেকটা হচ্ছে ক্যালাস তৈরি করার মাধ্যমে সেল সাসপেনশন বা সোমাটিক ইমব্রায়ো তৈরির মাধ্যমে আমরা জার্ম প্লাজমে রাখতে পারি। সো এখন আসে এটার উপকারিতা কি, সেই উপকারিতা আমরা একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে। সো সেটা হচ্ছে প্রথমেই স্টোর ডিজিজ ফ্রি স্টকস, দ্য ডিজিজ থাকে না, ডিজিজ ফ্রি। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ ইন্টারন্যাশনালি এক্সচেঞ্জ করা যায়, একটা ডলারের মতো আর কি, বেচা যায় কেনা যায়, মানে একটা থাকে। তাহলে প্রথমে পেলাম ডিজিজ ফ্রি, তারপর ইন্টারন্যাশনালি এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস, প্রোলং পোলেন লংগেভিটি। বন্ধুরা আমি পোলেন রাখলাম, তাহলে পোলেনটা কি লংগেভিটি থাকবে না, পোলেনটা লংগেভিটি থাকবে। অর্থাৎ ডিপ, অর্থাৎ প্রথমে ডি দিয়ে কি ডিজিজ ফ্রি স্টক তৈরি করা যায়, ইন্টারন্যাশনালি এক্সচেঞ্জেবল ম্যাটেরিয়াল তৈরি করা যায়, তারপরে হচ্ছে পোলেন লংজিভিটি বাড়ানো যায়। তারপর হচ্ছে কোল্ড অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ আমাদের কোল্ডের সাথে খাপ খাওয়ায় নেওয়া যায়, তাই না? কোল্ডের সাথে খাপ খাওয়ায় নেওয়া যায়, কোল্ড অ্যাক্লিমেটাইজেশন। তারপর হচ্ছে প্রিজার্ভেশন অফ হ্যাপ্লয়েডস, তার এর মধ্যে হ্যাপ্লয়েড দিলাম, হ্যাপ্লয়েড আছে অ্যান্থার, পোলেন, এগুলো কি আমাদের হ্যাপ্লয়েড না? সো এগুলো তো আমাদের হ্যাপ্লয়েড। সো আমাদের এগুলো আমাদের প্রিজার্ভেশন করতে পারি। তারপর হচ্ছে কনজারভেশন অফ ইম্পর্টেন্ট অ্যান্ড রেয়ার জার্ম প্লাজম, মেইনটেইনিং জেনেটিক স্ট্যাবিলিটি। সো দুইটা একসাথে পড়ি, সেটা হচ্ছে কনজারভেশন অফ রেয়ার জার্ম প্লাজম। সো জার্ম প্লাজম ব্যাংক করতেছি কিসের জন্য, জার্ম প্লাজমের জন্য না। সো জার্ম প্লাজম কনজারভেশনের জন্য করতেছি। তারপর মেইনটেইনিং জেনেটিক ভেরিয়েবিলিটি, অর্থাৎ আমাদের জেনেটিক ভ্যারাইটিটা বাড়বে ভবিষ্যতে। তারপর হচ্ছে লং টার্ম স্টোরেজে রাখা যায়। সো লং টার্ম স্টোরেজে রাখা যায়। তারপরে সেভ ম্যান পাওয়ার, সেভ স্পেস, সেভ মিডিয়াম, অর্থাৎ SSS। সিজিপিএ ডাই, এটা দিয়ে আপাতত মনে রাখতেছি, আমি পরে একবারে বলবো। তবে 3S, তিনটা এস দিয়ে কি বোঝায়, একটা হচ্ছে সেভ সেভ সেভ, কি সেভ, একটা হচ্ছে ম্যান পাওয়ার সেভ করে, তারপর স্পেস সেভ করে। অর্থাৎ বড় গাছ লাগে, আমরা যদি সংরক্ষণ করতে চাই জায়গা তো অনেক লাগবে, তাই না? কিন্তু যদি একটা জার্ম প্লাজমে রাখি ছোট্ট একটা রুমের মধ্যেই সব হয়ে যাবে। সো আরেকটা হচ্ছে সেভ মিডিয়াম, একটা ব্যাংকের মধ্যে রাখলে বারবার আলাদা আলাদা মিডিয়া করে অনেকগুলো মিডিয়া লাগবে না, একটা মিডিয়ামই হয়ে যাবে, একটা স্পেসই লাগবে, আর ম্যান পাওয়ারই বেশি লাগবে না। যদি আমাদের অনেকগুলো গাছ থাকতো এক মেগারে, তাহলে সেটাকে সংরক্ষণ করার জন্য ম্যান পাওয়ার লাগতো অনেক বেশি, পুরো একটা 1 হেক্টর জায়গা বা 2 হেক্টর জায়গা অনুযায়ী।
এটা যদি ছোট্ট একটা রুমের মধ্যে জার্ম প্লাজম করি তাহলে তো আমার আর ম্যান পাওয়ারের সমস্যা নাই। তাহলে ট্রিপল এস হচ্ছে আমাদের 3 প্রকার, সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, সেভ ম্যান পাওয়ার, তারপরে হচ্ছে আমাদের সেভ ম্যান পাওয়ার, দেন হচ্ছে আমি না দেখে বলার চেষ্টা করতেছি তো তার জন্য অনেক তোতলাচ্ছে আর কি। সেভ ম্যান পাওয়ার, তারপরে হচ্ছে সেভ স্পেস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেভ মিডিয়াম, অর্থাৎ ডাবল MS, স্পেস, ম্যান পাওয়ার আর মিডিয়াম। সো দেন হচ্ছে নো নিড টু সাব কালচার, আমাদের আবার সাব কালচার সেখান থেকে তৈরি করতে হবে না, এটাও কিন্তু এস, তার অর্থাৎ 4S। নো নিড টু সাব কালচার অর্থাৎ সেফ সাব কালচার অলসো। রিটেইন মরফোলজিক্যাল পটেনশিয়াল, প্রিভেন্ট এজিং, তাহলে এর মধ্যে থাকলে কিন্তু কেউ বুড়ো হয়ে যাবে না, প্রিভেন্ট এজ করে অর্থাৎ পি, প্রিভেন্ট এজিং, প্রিভেন্ট এজিং, আর হচ্ছে রিটেইন মরফোলজিক্যাল পটেনশিয়াল, অর্থাৎ মরফোলজিক্যাল যে পটেনশিয়াল সেটাকে আমাদের বজায় রাখে। তাহলে দেখো আমি যদি একটু সাম আপ করি, আমি এটা মনে রাখতেছিলাম হচ্ছে DP4S দিয়ে, এখন আসো কিভাবে আমি বুঝাই। ডি দিয়ে বুঝাচ্ছিলাম আমি ডিজিজ স্টক তৈরি করা যায়, তারপর পি দিয়ে আমি বুঝাচ্ছিলাম কি ডাই CGPA, অর্থাৎ আমার CGPA 2 থাকবে এরকম একটা আশা, অর্থাৎ CGPA 2 অর্থাৎ ডাই। ডিতে আমরা কি বুঝলাম, ডিজিজ ফ্রি স্টক তৈরি করা যাবে। আই দিয়ে আমরা বুঝতেছি হচ্ছে ইন্টারন্যাশনালি ম্যাটেরিয়াল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল তৈরি করা যাবে। তারপরে হচ্ছে আমাদের সি দিয়ে আমরা হচ্ছে কি বললাম, সি দিয়ে আমরা বললাম হচ্ছে কোল্ড অ্যাক্লামেটাইজেশন করা যাবে, অর্থাৎ কোল্ড সহিষ্ণু জার্ম প্লাজম তৈরি করা যাবে। তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় হচ্ছে জেনেটিক ভেরিয়েবিলিটি কনজার্ভ করা যাবে, এটা দিয়ে আর দুইটা আছে CG, একটা জেনেটিক ভেরিয়েবিলিটি কনজার্ভ করা যাবে, আর আরেকটা হচ্ছে তোমার জার্ম প্লাজম রেয়ার জার্ম প্লাজম কনজার্ভ করা যাবে। সো পি দিয়ে অনেকগুলো, পি দিয়ে 3টা। সো পি দিয়ে কি, প্রিজার্ভেশন অফ হ্যাপ্লয়েডস, তারপরে হচ্ছে প্রলংড পোলেন অ্যাক্টিভিটি, লংজিভিটি, অর্থাৎ তোমার হ্যাপ্লয়েড প্রিজার্ভেশন করা, তারপরে তোমার প্রলংড পোলেন লংজিভিটির জন্য, এগুলোর জন্য লাগবে। সো লং টার্ম স্টোরেজের জন্য দরকার। সো লং টাইম স্টোরেজ, তারপরে সেভ ম্যান পাওয়ার, সেভ স্পেস, সেভ মিডিয়াম, নো নিড টু সাবকালচার, এগুলো দিয়ে দেওয়া যাবে আসলে, অর্থাৎ এগুলো অনেক কিছু লেখা যাবে আমাদের এই পোস্টার থেকে। সো আমাদের এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন। সো এগুলো যদি লিখে দিতে পারো অ্যাডভান্টেজে, তাহলে দেখো অ্যাডভান্টেজও একই, প্রিজার্ভ জেনেটিক রিসোর্সেস, মেনটেন জেনেটিক স্টেবিলিটি, লং টার্ম স্টোরেজ অফ ডিজিজ ফ্রি স্টকস, রিটেইনস মরফোজেনেটিক পটেনশিয়াল, প্রিভেন্টস এজিং অফ সেলস, প্রলংস পোলেন ভায়াবিলিটি ইত্যাদি। তো এইগুলাই হচ্ছে আমাদের কোশ্চেন এই একটা শিট থেকে। সো এই আমাদের 7টা বা 8টা যে কোশ্চেন শিখলাম, এই 7টা কোশ্চেনের মধ্যেই পরীক্ষায় 2-3টা আসবে, 4-5টাও আসতে পারে। সো এই শিটটা আমাদের এখানেই শেষ। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের বায়োটেকনোলজির যে জার্ম প্লাজম কনজারভেশন অ্যান্ড ক্রায়োপ্রিজার্ভেশন টপিকটা আছে সেগুলো ধৈর্য ধরে বোঝার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।